প্রত্যেকটা ব্যক্তি যদি শুধু বাংলাদেশ নিজেকে ফিল করে তাহলে কোনো সংস্কার নিয়ে তাদের বাধা দেওয়ার কোনো কারণ নাই। কেননা উনি প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী টিচারও ছিলেন। না না, বাংলাদেশে যারা 2/3 মেজরিটি পাইছে সে ব্যক্তি তো আইনের ঊর্ধ্বেই, তাদের আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি তার গাড়ির ড্রাইভার পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। কল্পনা করেন এই জুলাই সনদটা নাই, যদি না হইতো রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে এটা নাই। সংস্কারই করবেন, সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে করলে সমস্যা, যেহেতু আইনে কভার করে না, তাই ওই আইনে তো আপনি নির্বাচনই করছেন, তা নাহলে আপনার নির্বাচন অবৈধ। না না, আমি ওই আইনে নির্বাচন করেন, আপনি সংবিধান মোতাবেক নির্বাচন যেহেতু করেন নাই, আপনি করছেন ওই আইন মোতাবেক এবং ওই আইনের কার্যকারিতাটাও শেষ। আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, ক্ষমতার ভাগাভাগিতে যদি বিশ্বাসী হন, কৈফিয়তের জন্য যদি বিশ্বাসী হন, তাইলে আপনি অবশ্যই করবেন। ঠিক আছে, এটা নাই, তাহলে আপনি নির্বাচন করছেন কি হিসাবে? সালাউদ্দিন সাহেব একজন চৌকস লোক। আমি তো ওনারে আজকে কোথায় জানি প্রস্তাব দিলাম যে উনি খুব চৌকস, উনি যোগ্য, উনি লয়ের ছাত্র, তারপরে উনি পার্লামেন্টের মেম্বার এ পর্যন্ত 4র্থবার হইলেন, তারপরে উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, উনি প্রধানমন্ত্রীর আজকের প্রধানমন্ত্রী টিচারও ছিলেন। এবং আজকে পার্লামেন্টারে যেভাবে টানতেছেন, আমি ওনার ভুল শুদ্ধের বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেভাবে টানতেছেন সেই হিসাবে তাকে আজকে 4 নম্বর সিটে বসেন। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার তাৎক্ষণিক মানে প্রতি মুহূর্তে কথা বলা দরকার, সেই হিসাবে তাকে পাশে বসানো উচিত। বলতে পারেন ব্যত্যয় ঘটে, ব্যত্যয় কিছু আসে যায় না, আমাদের দেশটা ভালো চলা দরকার। আমি একটু যেতে চাই আবু হেনা রাজ্জাকি। যদি সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে একটি অনুচ্ছেদ বলেছেন, তিনি সংবিধানের 72 ও 73 অনুচ্ছেদ উল্লেখ করে বলেছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধান সম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই, তিনি এই কথা বলেছেন। তার মানে সংবিধান সংস্কার পরিষদ তিনি এটা হচ্ছে সংবিধান বহির্ভূত, সংবিধানের বাইরে তারা যেতে চান না। ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ বড় ভাই রিপন ভাই। আইনে বিজ্ঞ না, না আলোচক হিসাবে বিজ্ঞ। তো শুভেচ্ছা এবং আপনার চ্যানেল এর দর্শক শ্রোতা। রিপন ভাই অনেকগুলো কথা বলছে, সেগুলা অনেকগুলোর সাথে আমি একমত, এবং এই সবগুলা কথাগুলা শুনলে পরে মনে হয় আমরা কেমন একটা দেশে আছি, বা কারা আমাদের পরিচালনায় আছে, কে রাষ্ট্রপতি, কীরকম রাষ্ট্রপতি, সংসদে যারা গেছে তারা কোন লেভেলের। আমরা অতীতে দেখছি, আমরা যতই আমি আওয়ামী লীগের বিরোধী থাকি বা জামাতের বিরোধী থাকি বা বিএনপির বিরোধী থাকি, দ্যাট ইজ পক্ষে থাকি বা পক্ষে থাকি, কিন্তু আমি দেখছি আপনি ধরেন মওদুদ আহমেদের মতো একজন পার্লামেন্টেরিয়ান, আপনি সুরঞ্জিত সেনগুপ্ত, ইভেন তোফায়েল আহমেদ, আপনি কি বলে এই জমিরুদ্দিন সরকার সাহেবের মতো লোক, ইভেন সাকা চৌধুরী, এই যে লোকগুলো ছিল, যাদের কার কি অপরাধ কার বিচার এটা অন্য চ্যাপ্টার, কি জাদরেল লোক ছিল। সেই পার্লামেন্টের দিকে এখন আমি তাকাই, আমার কষ্ট হয়। কারা যাচ্ছে, কি বলছে, শিক্ষিত অশিক্ষিত নিয়ে আমি বিবেচনায় নিচ্ছি না। সেখানে তো অভিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী, অভিজ্ঞ না থাকুক, অভিজ্ঞতা আপনি না থাকুক, কিন্তু আলটিমেটলি আপনি ভুল বলতে পারেন, অ্যাড্রেসিংয়ে ভুল হইতে পারে। যখন আপনি সাবমিশন রাখতেছেন তখন রাখতেছেন কি, সেগুলো দেখবার বিষয়। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব একজন চৌকস লোক। আমি তো ওনারে আজকে কোথায় জানি প্রস্তাব দিলাম যে উনি খুব চৌকস, উনি যোগ্য, উনি লয়ের ছাত্র, তারপরে উনি পার্লামেন্টের মেম্বার এ পর্যন্ত 4র্থবার হইলেন, তারপরে উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, উনি প্রধানমন্ত্রীর আজকের প্রধানমন্ত্রী টিচারও ছিলেন। না না, টিচার বলতে কি, টিচার বলতে না না, এটা ঠিক না। যাই হোক, হইতে পারে, আমরা যেটা জানছি টিচার বলতে আমি ওই কোনো নেগেটিভ অর্থে না, থাকতে পারে, যেহেতু তার আত্মীয় বটে, তাদের ওটাও না আত্মীয় না, আমি যতটুকু জানি। তো যাই হোক, তারপর সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং প্রতিমন্ত্রী ছিলেন, ওই হিসেবে উনি যোগ্য। এবং আজকে পার্লামেন্টারে যেভাবে টানতেছেন, আমি ওনার ভুল শুদ্ধের বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেভাবে টানতেছেন সেই হিসাবে তাকে আজকে 4 নম্বর সিটে বসেন। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার তাৎক্ষণিক মানে প্রতি মুহূর্তে কথা বলা দরকার, সেই হিসাবে তাকে পাশে বসানো উচিত। বলতে পারেন ব্যত্যয় ঘটে, ব্যত্যয় কিছু আসে যায় না, আমাদের দেশটা ভালো চলা দরকার। এটা একটা দিক। আচ্ছা, আবার যদি বলি যে উনি যেমন বললেন যে অন্তর্বর্তী সরকার মানে এই একটা প্রতারণা করছে, এই আইনটা, এই আদেশটা দিয়ে একটা কি বলে প্রতারণার দলিল বলেছেন, প্রতারণার দলিল বললেন। জুলাই সনদ বাস্তবায়ন। হ্যাঁ, আপনি যখন একটা জিনিস মেনে নিবেন,
মেনে নেওয়ার পর কিন্তু জনগণ আপনার উপর আস্থা নিছে, সেখান থেকে আপনি সরে আসলে আপনার সম্পর্কে আমার ধারণা কি হবে? আপনি তখন চিন্তা করলেন না কেন? তখন তো বলার সুযোগ ছিল না যে তা না। 1 নম্বর। 2 নম্বর আসেন, সংস্কার এবং রিফর্ম দুইটা যদি একই জিনিস হয় তাহলে সংস্কার করতে দোষ কি? সংশোধনে যাব কেন? আসলে যেমন রিপন ভাই বলছে দুটোর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। অফকোর্স পার্থক্য আছে, কারণ এখানে উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। এখানে আপনার আমি বলছি সেটা তো সংশোধনের মধ্য দিয়ে হবে, সংশোধনের মধ্যে দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে হবে। সংস্কার হইল পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়, আমূল পরিবর্তনের দিকে যায়, নতুন একটা ধারা তৈরি হবে। যেমন আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে পিয়ার পদ্ধতির উচ্চকক্ষ নাকি আসন ভিত্তিক, এগুলো একটা বিশাল সংস্কার। এখন সংসদ কিন্তু শুধু সংস্কার করে না, সংসদ কিন্তু নতুন আইনও করে। আইন সুতরাং নতুন আইন হবে এবং যেখানে দরকার নতুন আইনটা একদিনে, নতুন আইন হলো আপনি সংবিধানের ভিতরে চলবেন, তার সাথে প্রয়োজনীয় আইন বানাবেন অন্য আইন, সেই আইনটা আরেক জিনিস। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি যদি এখন সংবিধানটাকে সংশোধন করতে চান, সংশোধন করে কোনটা? যেমন ধরেন ওইটা শাস্তি আছে 5 বছর, এটা শাস্তি করলেন 7 বছর, 5 বছরে 2 বছর বাড়াইলেন, এইটা সংশোধন। কিন্তু ওই ইয়েটাই থাকবে না, ওইখানে অন্য একটা জিনিস বসবে, এক কক্ষ, দ্বিকক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বানাবেন, এটা জন্য দরকার সংস্কার। এখন আসেন যে আমি আবার একটু মাঝখানে প্রশ্ন করব। জি, এই যে আপনার 13th অ্যামেন্ডমেন্টটা হলো, আমাদের দেশে কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল? সেটাই বলতেছি, ছিল না। কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা যখন সংবিধানে ইনকর্পোরেট হলো, তখন কি সেটা কি হলো? তখন কি সংস্কার হলো? না, সেটা বলতেছি। তখন কি তখনকার পার্লামেন্ট কি সংস্কারের এজেন্ডা ছিল? এই যে এইখানেই কথাটা, জনগণের অভিপ্রায়, অর্থাৎ ওই যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছে জনগণের ইচ্ছার অভিপ্রায়, ওই রকম ভাবেই হবে এখন। সেই ইচ্ছার অভিপ্রায় হয়েছে বইলে সংবিধানের বাইরে বসে এই 3 দল মেনে নিছে, মেনে নেওয়ার পর 3 দলীয় রূপরেখা হয়েছে একটা। আর এটাকে আপনি সেই হিসাবে জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায়ের ভিত্তিটা বাস্তবায়িত হইল, প্রতিফলিত হলো গণভোট দিয়ে জনগণের অভিপ্রায়টাকে। এখন আপনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যে আইনটা, এই আদেশটা, এইটা বৈধ নয়, এটা রাষ্ট্রপতি দিতে পারেন না। রিপন ভাই আরেকটা কথা বলছেন, এটা আমিও জানি, যে ওই আদেশে স্বাক্ষর করার পর প্রশ্ন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনি এই আদেশে স্বাক্ষর করতে পারেন কিনা। উনি বলেন আমি পারি না, কিন্তু পারাচ্ছে, কথাটা ছিল এরকম, পারাচ্ছে। এখন আমার প্রশ্ন, আপনাকে দিয়ে পারাচ্ছে মানে হলো আপনি স্বেচ্ছায় করেন নাই, তাহলে বাই ফোর্স করেছেন। কে আপনাকে বাধ্য করলো, কে আপনাকে ফোর্স করলো? এটা একেবারে একটা বিশাল তদন্ত দরকার, এবং একটা ক্রিমিনাল অফেন্স করছেন, যেই করে থাকুন, নাম্বার 1। নাম্বার 2, উনি শপথ নিছেন রাগের, অনুরাগের, বিরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না, সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি করব। তা আপনি তো রাগ, অনুরাগ, ভয়, ভীতির ঊর্ধ্বে থাকার কথা। আপনি তাহলে কোথায় ভয় পেয়েছিলেন? আর ভয় পেয়ে করলে আপনার উপরে দেশ দায়িত্ব দিবে কেন রাষ্ট্রপতির? আপনি কি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব নিছেন? আপনাকে যেহেতু প্রেশার দিয়ে করানো যায়, আপনি তো এই রাষ্ট্রপতি পদে আপনার নিজেরই থাকা উচিত নয়। ভেরি সিম্পল কোশ্চেন আমার, আপনার নিজেরই থাকা উচিত না। কারণ আপনি ভয় ভীতির ঊর্ধ্বে থাকতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু টেক দ্য পজিশন অফ প্রেসিডেন্ট, রাদার ইউ আর টু কুইট ইট। ভেরি সিম্পল। কারণ একটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না। এইবার আসেন জুলাই সনদ। আপনি তর্কের খাতে আমি ধরিলাম সহজ ভাষায়, এই হলো জুলাই সনদের ভিত্তি, মানে জুলাই সনদের আদেশ। কল্পনা করেন এই জুলাই সনদটা নাই, যদি না হইতো, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে এটা নাই, ঠিক আছে, এটা নাই, তাহলে আপনি নির্বাচন করছেন কি হিসাবে? আপনি এই সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচন হবে 90 দিনের মধ্যে, আপনি 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা করলেন কি হিসাবে? এটা নাই মনে করেন, এই আদেশটা নাই, আপনি নির্বাচন করলেন কিভাবে? এই আদেশ দিয়ে তাদেরকে বাঁচানো হয়েছে কেন আমি বলি, এই আদেশে আছে নির্বাচন সম্পর্কে 2-এর নিয়ম, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতির পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশ হওয়ার পর যে সংসদ নির্বাচন হবে সেটার কথা বলা হয়েছে, আপনাদেরকে বাঁচাই দিছে। আপনি সংবিধানে নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান মোতাবেক নির্বাচন হওয়া উচিত ছিল 8 অগস্ট 2024-এ, ওত নেওয়ার পর 7 নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন হয়েছে 2026-এর 12 ফেব্রুয়ারি। চ্যালেঞ্জ করলাম, দেখান আমার এই সংবিধানে কোথায় পারমিট করে। আপনাদেরকে যদি বাঁচতে হয়, বৈধতা নিতে হয়,
তাহলে এই জুলাই সনদের যে আইনটা, আদেশটা, এটাকে আপনাদের মেনে নিতে হবে। সেক্ষেত্রে সংসদ যে সার্বভৌম একটা কথা বলে, ইয়েস, সংসদ তো অবশ্যই সার্বভৌম। এই যে গণভোট হয়েছে, এই গণভোটটাই তো আইন হয়ে যাবে না, এই গণভোটটা তো আর আইন হয়ে যাবে না। বাট গণভোট হইল জনগণের রিফ্লেকশন, সেইটার আলোকে এইটাকে সংসদে ঢুকাবে, ঢুকে আপনি এটাকে একটা সংস্কারের মাধ্যমে আইনি একটা রূপ দিবেন। যেমন এই সংবিধানের 7 ধারায় বলা হয়েছে জনগণ ক্ষমতার মালিক। কি বলে নাই? এটা আমি বানাই বলতেছি না তো। তা জনগণ যদি মালিক হয়, এখানে লেখা আছে সংবিধানের সাথে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তো জনগণ সিদ্ধান্ত নিছে গণভোটের মাধ্যমে, আমি মালিক, আমি মালিক, আপনারা এক্সিকিউটিভ। মালিকের যে মনোবাসনা, মালিক যেটা চাইছে মালিকরা, সে মেজরিটি, সেটা আপনাদেরকে অ্যালাউ করতে হবে। এখন আপনি সংসদ এই তারপর আসেন পরিষদ, ওত নিতে বলছে 2টা, এটার ভিতরে লেখা আছে আপনি 2টা ওত নেবেন, এবং শেষে সংযোগ করে দেওয়া হয়েছে শপথের ভাষা কি হবে। আপনি জেনে শুনে মেনে আসছেন, এটা তো কিছুই করলেন না। তাহলে এটা আপনি করলেন কি, যে আমি 2/3 মেজরিটি পাওয়ার পর, আমরা যে কাল 55 বছরে যাবত দেখে আসছি, যে দল 2/3 মেজরিটি পেয়ে যায় সেই আইনের ঊর্ধ্বে উঠে যায়। আপনি লিখে রাখেন 100% আইনের ঊর্ধ্বে, 100%। বাংলাদেশে যারা 2/3 মেজরিটি পাইছে, সে ব্যক্তি তো আইনের ঊর্ধ্বেই, তাদের আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি, তার গাড়ির ড্রাইভার পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। তো সেখানে আপনি কি আশা করবেন? বিএনপি কি সে পথে হাঁটবে কিনা? বিএনপি হাঁটবে কি হাঁটবে না তা জানি না। এইবার আসেন, যদি আমরা যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করি, কি হবে? এই জুলাই সনদ কালকে বাস্তবায়ন করলে কি মুক্তিযুদ্ধের চেতনা চলে যাবে? আমি নিশ্চিত করে বলছি না। যদি এই জুলাই সনদ আইনি বাস্তবায়ন করা হয়, তাহলে কি রাজাকার জামাত কালকে ক্ষমতা আসবে? কিভাবে আসবে? নির্বাচন করে আসতে হবে। যদি এটা বাস্তবায়ন করা হয়, তাহলে কি কোনো ব্যক্তির ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে? নো, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত হবে, গণতন্ত্র মজবুত হবে। যারা ক্ষমতায় থাকবেন তারা 2/3 মেজরিটি পাওয়ার পরেও আনসারেবল থাকবেন। এমনভাবে এটাকে করা হইতেছে যারা আনসারেবল থাকবেন, ওইটার ঊর্ধ্বে তারা থাকতে চান, আনসারেবল থাকতে চান না। আনসারেবল যেহেতু থাকতে চান না, কৈফিয়তের মধ্যে থাকতে চান না, তার মানে হচ্ছে এই যে আলটিমেটলি এইটা সংশোধন না করার মানেই হচ্ছে, বাস্তবায়ন করার না মানেই হচ্ছে যে আমরা সেই পতিত সরকার যেদিকে হাঁটছে সেদিকেই হাঁটতেছে। এটা অনেকগুলো কারণ হতে পারে, এমন হতে পারে যে শুধু ইগোর কারণে হাঁটতেছে, সেটাও হতে পারে, আমি জানি না ঠিক। বাট এইটা রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্ষতি হবে না, কোনো কিছুতে ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু আপনার কুক্ষিগত পাওয়ারটাকে কুক্ষিগত করতে পারবেন না সেই জায়গায়। যদি চাই আসাদুজ্জামান রিপন, আমরা ভিডিও বেশ ভাইরাল ছিল প্রয়াত বেগম খালেদা জিয়ার। তিনি বলেছেন জনতার ক্ষমতাতে, জনতার সংসদ হলে 72-এর সংবিধান ছুড়ে ফেলা হবে, এরকম একটা কথা বলছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবিধানের প্রতি, এবারের এই সংবিধানের প্রতি এত মায়া কেন, এবং প্রশ্ন উঠছে। ধন্যবাদ। তার আগে আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে নিই। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য তুলেছেন, 73 সালের কথা বলেছেন। এটা সত্য যে 72 সাল থেকে যখন গণপরিষদ কার্যকর ছিল, গণপরিষদ ক্রিয়েট করা হলো, গণপরিষদ ক্রিয়েট করার পরে প্রায় 1.5 শতাধিক অর্ডারস, প্রেসিডেন্টের নামে প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল 1.5 শতাধিক, যেগুলো পরবর্তীতে আপনার সংবিধানে কিছু ঢুকেছে, কিছু মানে যাচাই বাছাই ইত্যাদি ইত্যাদি প্রয়োজন অনুযায়ী ঢুকেছে। কিন্তু এটা সত্য যে যখন সংবিধান গৃহীত হয়েছে, সংবিধান যখন গৃহীত হয়েছে, তারপরে তো শেখ মুজিবুর রহমান অর্থাৎ আওয়ামী লীগের সরকার বা বাকশাল 2 মিলিয়ে আওয়ামী লীগ সরকার কিছুদিন ছিল, বাকশালের সরকার কিছুদিন ছিল 75 সালে। আওয়ামী লীগ এবং বাকশালের সরকার 73 থেকে 75 সাল পর্যন্ত তারা তখনকার প্রেসিডেন্ট একটা আদেশও জারি করেননি। ঠিক আছে? তো সুতরাং সংবিধান কার্যকর থাকা অবস্থায় আদেশ কার্যকর হয় না, আদেশ তখন আইন হয় না। তখন প্রেসিডেন্ট তখন উদ্ধার দিয়ে সো মেনি অ্যামেন্ডমেন্টস তিনি দেবেন, কোনো সময় অর্ডিন্যান্সেস তিনি মানে প্রস্তাব করবেন, অনেক কিছু দিতে পারেন, সেগুলো আবার পার্লামেন্টে সেগুলো এন্ডোর্সড হয়। সব অধ্যাদেশই যে আপনার মানে আইনে পরিণত নট দ্যাট, এটা আমরা অতীতেও জানি। তো এবারও যে সবকটা হবে তাও না। উনি যেটা বলছিলেন যে মানে আইনের ব্যাপারটা, এগুলো রিফর্ম ছাড়া বা জুলাই আদেশ ছাড়া হবে না। ধরুন আমি যদি এভাবে বলি, বিএনপির 31 দফা, এই গণ-অভ্যুত্থান আগে তো 31 দফা ঘোষণা হয়েছে, এটা তো সত্য। আচ্ছা, সেই বিএনপির
প্রমিসেসের মধ্যে, প্লেজেসের মধ্যে লেখা ছিল জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। ধরে নেন যে আপনার একটা 5ই আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। বিএনপি হ্যাড দ্য প্রমিস বিফোর দ্য নেশন যে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। বিএনপি একটা বিল আনবে যে আমাদের জাতীয় সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এটা আমি আপনার সাথে অ্যাড করি, ওই 31 দফা যে বিএনপি দিচ্ছে সেটাও বলছে যে তারা সংসদে গেলে ওই আলোকে সংস্কার করবে, হ্যাঁ, সংশোধন করবে। আমি সেটাই করবো, অসুবিধা কি? সংস্কার না, আমি সেই সংস্কার করতে হলে আপনার পরিষদ, না, সংস্কার করার জন্য পরিষদ লাগবে না। ওই এমপি সাহেবরা যারা আছেন দে ক্যান ডু ইট। এটা পরিষদের নাম দিয়ে হতে হবে। এই আমব্রেলার সংবিধান সংস্কার সংশোধন এক নয়, নট নেসেসারিলি। এবং বিএনপি যদি বলে যে যেমন প্রধানমন্ত্রী একাধিক ক্রমে অথবা সামগ্রিক মেয়াদে 10 বছরের বেশি দায়িত্ব পালন করবেন না, দ্যাট ইজ দ্য প্রমিস অফ দ্য বিএনপি। তো বিএনপি এটাকে আইন যখন করতে চাইবে তো বিএনপিকে একটা সংস্কার পরিষদ করতে হবে, লাগবে। না, বিএনপি তো তার গঠনতন্ত্র এই কথাটা ঢুকায় নাই এখনো। এটা ঢুকায় নাই, না 31 দফার মধ্যে আমার আছে। না, যদি গঠনতন্ত্রে ঢুকাইতো দলীয়, তাও তো বুঝতাম। না, দলীয় গঠনতন্ত্র না, এটা তো আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে আছে। যেমন ঠিক আছে, যেমন আমি আসছি, গঠনতন্ত্র তো এগুলো থাকে না। থাকতে বাধা কোথায়? একটা দলের গঠনতন্ত্রের মধ্যে প্রেসিডেন্ট কি হবে, প্রধানমন্ত্রী কি হবে, এটা দলের গঠন যে থাকতে পারবে না। আমি বলছি এটা দলের গঠনতন্ত্র, কোন পৃথিবীর কোন দলের গঠনতন্ত্রই তা থাকে না। গঠনতন্ত্র থাকলে আর সংসদ সংবিধানে লাগে না। লোক দলের গঠনতন্ত্রে প্রধানমন্ত্রীর কি রোল হবে, প্রেসিডেন্টের রোল না তো কোনটাই থাকে। এগুলো দলনেতা দলের সভাপতি কয় বছর কয়বার থাকতে পারবে, কয়টা? ভাই সেটা তো আমি রাজনীতি করি, আমি তো বলছি এটা থাকে না। আপনি রাজনীতির সাথে সম্পর্ক তাত্ত্বিক আর এটা প্র্যাকটিক্যাল। গঠনতন্ত্র একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র রাজনীতি সংশ্লিষ্ট। গঠনতন্ত্রে মনে করেন আমারটা মানবো না, আমার গঠনতন্ত্রে আমি অনন্তকাল আমি প্রেসিডেন্ট থাকুন, আপনি 2 টার্ম থাকবেন, গঠনতন্ত্রে কয়টা লাগবে সংবিধানে? আমার দলের গঠনতন্ত্র অনুযায়ী আমার দল চলবে, আরেকটা দল তার গঠনতন্ত্র তার দল চলবে। এটা সত্য। কিন্তু সেই দলের গঠনতন্ত্রের মধ্যে প্রেসিডেন্টের মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ এগুলো উল্লেখ থাকে না। প্রেসিডেন্টের মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ না তো। না তো দলের লোকই তো প্রেসিডেন্ট হবে। ব্যক্তি দলের প্রধান কতবার থাকতে পারবে না, কিংবা দলের সভাপতি থাকলে প্রধানমন্ত্রী দলের সভাপতি থাকতে পারবে না, এটা গঠনতন্ত্র। এটা তো দলের গঠনতন্ত্রের মধ্যে ক্যাটেগরিকে লেখা আছে। আমার দলের মধ্যেই বরং আছে যে পার্টির প্রধান যিনি তিনি নির্বাচিত হবেন, এমনকি সেকেন্ড যিনি আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি নির্বাচিত হবেন, এটা আমার দলের মধ্যেই আছে। এখন আমার দলের মধ্যে এটা আমি তো বলছি আপনার দলের এটা গঠনতন্ত্রে ঢুকায় নাই, সেটা আমার দলের এটা আমার দলের এগুলো আমরা অনেক আগে বিতর্ক করে ফেলেছি। এটা কোনো ব্যবস্থা এখন যদি মনে করেন আপনি একটা আইন যদি তৈরি করতে চান যে ওই যে বললাম যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে, অথবা জাতীয় সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট হবে, জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্যরা কি নামে পরিচিত হইবেন, যেমন ভারতে বলে রাজ্যসভা, বলে লোকসভা, দুই সভার লোকটাই কিন্তু এমপি হিসেবে পরিচিত। এখন এগুলো করার জন্য আপনার একটা সংস্কার পরিষদ, ইউ ডোন্ট নিড টু ক্রিয়েট অ্যানাদার আমব্রেলা। আপনি এটার মধ্য থেকে আপনি করতে পারেন। এখন আপনি বলবেন আপনি করবেন কিনা, দ্যাট ইজ দ্য ভাইটাল কোশ্চেন, যে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন উইল ইউ ডু ইট অর নট। আমার কথা হচ্ছে কি, যেহেতু অর্ডারটা মানে আমাদের পার্টি যে বিবেচনা নিয়েছে বা আমাদের সংসদীয় দল যেটা পর্যালোচনা করেছে, সেটা হচ্ছে যে তারা যেটা বিবেচনা করেছেন যে অ্যাজ প্রেসিডেন্ট তিনি সংবিধান বহাল থাকা অবস্থায় তিনি অর্ডার দিতে পারেন না, অর্ডারটা কার্যকর নয়। কিন্তু অর্ডার কার্যকর না হলেও বিএনপি যেই সমস্ত সংস্কার ইস্যুতে রাষ্ট্রের পরিবর্তন ইস্যুতে যে বিষয়গুলোতে বিএনপি একমত পোষণ করেছে, এবং এটা তো গণভোটের মধ্যে উল্লেখ করা আছে, বিশেষ করে 4 নম্বরে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের এজেন্ডা অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করবেন। এমনকি আমার দলের ইস্তেহারের মধ্যে একটা ভাইস প্রেসিডেন্ট পোস্ট আমাদের পার্টির চেয়ারম্যান যিনি যখন নির্বাচন আগে নির্বাচন ইস্তেহার ঘোষণা করলেন, সেখানে উনি অ্যানাউন্স করলেন যে বিএনপি নির্বাচিত হলে রাষ্ট্রে একজন উপরাষ্ট্রপতি পদ তৈরি হবে। তাহলে এইটা তো একটা মেজর বিষয়, তাই না? তাহলে এইগুলো করার জন্য কি আমার একটা সংস্কার পরিষদ ছাড়া
কান্ট্রি ক্রিয়েট দ্য পজিশন অফ দ্য ভাইস ধন্যবাদ, অসংখ্য প্রেসিডেন্ট। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা যে পারবো। হ্যাঁ হ্যাঁ আবু রাজ্জাকি, আপনি 1 মিনিট বলতে চান কি Very সংস্কার simple, করা আপনি হবে না যদি মনে করেন যে সংস্কার করবে, ওনারা যেটা বলতেছে ওনাদের 31 দফায় উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে, এটা সংস্কার। তো সংস্কার যদি আপনি করবেনই, তাহলে সংস্কার পরিষদ আকারে করলে আমার তো দরকার কাজটা, Right. আমার তো বিতর্ক দরকার নাই। তো আমরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছি, সংস্কারই করবেন, সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে করলে সমস্যা যেহেতু এটা আইনে কভার করে না, তাই ওই আইনে তো আপনি নির্বাচনই করছেন, না। তা নাহলে আপনার নির্বাচন অবৈধ। না, না, আমি এই ওই আইনে সংবিধান নির্বাচন- মোতাবেক আপনি নির্বাচন করেন আমি ওই নাই। ওই আইনে No, নির্বাচন no, করি আপনি নাই। সংবিধান মোতাবেক নির্বাচন যেহেতু করেন নাই, আপনি করছেন ওই আইন মোতাবেক, এবং ওই আইনের কার্যকারিতাটাও শেষ। আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, ক্ষমতার ভাগাভাগিতে যদি বিশ্বাসী হন, কৈফিয়তের জন্য যদি বিশ্বাসী হন, তাইলে আপনি অবশ্যই করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি ক্ষমতা কুক্ষিগত করতে চাইলে আপনি যদি পিওর বাংলাদেশি হন, অনেকে কয় না ওই পাকিস্তানি, ও রাজাকার, ও ইন্ডিয়ার দিকে, ও চায়নার দিকে, সব বাদ দিলাম। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি বাংলাদেশি কিনা। প্রত্যেকটা ব্যক্তি যদি শুধু বাংলাদেশি নিজেকে ফিল করে, তাহলে কোনো সংস্কার নিয়েই তাদের বাধা দেওয়ার কোনো কারণ নাই। কেননা একমাত্র কুক্ষিগত ক্ষমতা করতে পারলেই আপনি নিজে যেভাবে যা করতে চান, এবং আপনি বাংলাদেশি থাকেন না নন বাংলাদেশি থাকেন না অন্যদিকে কান্নি খেয়ে থাকেন, সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন সেই আলোকে।